যত মায়াজামের আলোচনা হয় তার যদি 10 ভাগের 1 ভাগ সাইকোসিসের অর্থাৎ সাইকোলজির সাইকোসিস PSY দিয়ে, মায়াজামের সাইকোসিস বলছি না, এটা যদি আলোচনা হতো সাকসেস রেট অসম্ভব বেড়ে যেত। নেই, আলোচনা নেই। ডিলিউশন চ্যাপ্টার একটা আছে, কেউ এটা খুলে দেখেন না রেপার্টরিতে ডিলিউশন চ্যাপ্টারটা কি। তার মধ্যে আমাদের মেডিকেল বেশ কিছু পুরনো টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজি গুলোকে আমরা এখনো ঠিক মানে হবে বুঝি না, আর সেইখান থেকে মুশকিল হয়ে গেছে। বর্তমানে একটা টার্ম ব্যবহার ওসিডি তো আমাদের পুরনো বইয়ে নেই, আছে অন্য টার্মে আছে। রিলিজিয়াস মেলানকোলিয়া যেটা, সেটাই আজকে ওসিডি। যিনি ম্যাথমেটিকা পড়ান তিনি কি এইভাবে বুঝিয়ে বলেন না। তাহলে অনেক সমস্যা সংকুলিত এই হোমিওপ্যাথিক চিকিৎসা আজকে আমাদের করতে হচ্ছে। এখানে নতুন চিন্তা ভাবনা আনার দরকার আছে। কেন্ট তার যে ইভালুয়েশন করেছেন, সেই কেন্ট তার ইভালুয়েশনে উইল, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরি ইত্যাদি বলেছেন। এখানে তিনি উইলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। মডার্ন ক্লাসিফিকেশন যেটা হয়েছে ICD-10 বা DSM-4, সেটা অনুযায়ী যদি আমাকে করতে হয় তাহলে আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কাকে? সাইকোসিসকে, অর্থাৎ ডিলিউশন এবং হ্যালুসিনেশনকে। কেন্টের বইয়ে এটাকে দ্বিতীয় নম্বরে, অর্থাৎ 1 নম্বরে উইল, 2 নম্বরে ডিলিউশন হ্যালুসিনেশন। এটা হবে না, ডিলিউশন হ্যালুসিনেশন হবে 1 নম্বরে, তারপরে বাকি যে কেউ আসুক। এই চেঞ্জটা যতক্ষণ না পর্যন্ত হোমিওপ্যাথিরা করতে পারছেন, হোমিওপ্যাথির মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু সেই রেজাল্ট আমরা দেখাতে পারবো না। আমি সামান্য হলেও যেটুকু করেছি, মুগ্ধ হয়ে গেছি। কিন্তু আমি বারবার বলছি, ট্র্যাডিশনাল এই যেটা চলছে, এই ট্র্যাডিশনাল পদ্ধতিতে সাইকোসিসের কোনো আলোচনা নেই। মায়াজাম সাইকোসিস নয়, সাইকোলজি সাইকোসিস। এইটাকে বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে, এবং এই অনুযায়ী যদি ম্যাথমেটিক্যাল স্টাডি হয়, রেজাল্ট আসতে বাধ্য। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি, আন্দুল, হাওড়া এর তত্ত্বাবধানে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারগুলি আয়োজন করা হয়েছে, সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছে। আজকের বিষয় অ্যাফোরিজম নাম্বার 5, দ্বিতীয় পর্ব। বলছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার দিলীপ ভট্টাচার্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। খাদ্যাভ্যাস, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, তার সঙ্গে স্লিপ ডিপ্রাইভেশন, তার সঙ্গে স্মোকিং এবং ব্যস্ততার জীবন, ওয়েস্টার্ন লাইফস্টাইল, এই কিন্তু আমাদের এই ওয়েস্টার্ন অসুখগুলোকে টেনে আনছে। এইগুলোকে যদি আমরা চেক না করতে পারি, ওষুধ দিয়ে কতটা হবে? কারণ এমনিতেই লোকের হোমিওপ্যাথিতে কিন্তু খুব একটা বিশ্বাস নেই। খুব বিপদে পড়ে কেউ কেউ আসেন, কিন্তু সবসময় যে সবাই আসবেন, মেনে নেবেন, এটা কিন্তু হয় না। কিন্তু এগুলো করা যায় ওষুধে, যদি পেশেন্টও এটা কোঅপারেট করে। এরপরে একটা কথা হচ্ছে, হ্যানিম্যান ওখানে লিখছেন ফিজিক্যাল কনস্টিটিউশন। এটা টনি ডিজো এক জায়গায় লেখা আছে, সেখানে কিন্তু তিনি লিখছেন অরিজিনাল, কথাটা লেখা আছে অরিজিনাল ফিজিক্যাল কনস্টিটিউশন। তাহলে এই অরিজিনাল ফিজিক্যাল কনস্টিটিউশনের কথা যদি আমি ভাবি, তাহলে এটা নিয়েও কিন্তু বেশ কিছু গবেষণা হয়েছে। 3 রকম বলছে, একটো, এন্ডো আর মেসো। একটোফর্ম, এন্ডোফর্ম, মেসোফর্ম, 3 রকমের কথা বলা হচ্ছে। একটোফর্মটা কিরকম? একটোফর্ম হচ্ছে বেশ ম্যাসিভ চেহারা, এরা ডাইজেস্টিভ হিসাবে বলছে ম্যাসিভ, এবং এরা ওভারওয়েট হয় এবং স্লো হয় এবং খেতে খুব ভালোবাসে। এরা খুব সোশিয়েবল, সকলের সঙ্গে খুব হাসি মশালে চলে। এন্ডোফর্ম লিন থিন, এরা একটু শাই, সেনসিটিভ এবং এরা ইন্টেলিজেন্টও হয়। মেসোফর্ম যারা বডি বিল্ডার, অ্যাথলিট, এরা হচ্ছে মেসোফর্ম। এবার ভেবে দেখুন না, এই যে একটোফর্ম, এর প্রসঙ্গে কিন্তু ওবেসিটির কথাটা চলে আসে, অর্থাৎ এই লাইফস্টাইল ডিসঅর্ডার ওবেসিটি টেনে আনছে। ওবেসিটির সঙ্গে কি কি অসুখ আপনারা সবাই জানেন, আমি একটুখানি টাচ করে দিয়েছি। সেটা হচ্ছে ওবেসিটির সঙ্গে ডায়াবেটিস আসবে, PCOD আসবে, গল স্টোন থাকছে, অস্টিও আর্থ্রাইটিস থাকছে, গাউট থাকছে, হাইপারটেনশন থাকছে, করোনারি আর্টারি ডিজিজ।
ক্যান্সার, অবেসিটির সঙ্গে একাধিক ক্যান্সার জড়িত, কোলন ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার, রেকটাল ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার, লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার, ওভারি ক্যান্সার, সব ওবেসিটির সঙ্গে রিলেটেড। তাহলে একটার সঙ্গে আরেকটা রিলেশন আছে, খাদ্য তার সঙ্গে ওবেসিটি, তার সঙ্গে ক্যান্সার। এই যে জিনিসটা হ্যানিম্যান মূল জিনিসটা বলে গেছেন, তখনকার একরকম ছিল, আজকে খাদ্যাভ্যাস অন্য রকম ভাবে এই জিনিসগুলোকে আমাদের সামনে নিয়ে আসছে। এরপরে চলে আসে অকুপেশন, ভীষণ দরকার। একটু আগে বিশ্বজিৎ বলছিল না, রাত্রে 3-4টের সময় শোয়, আমার কাছে এরকম পেশেন্ট এসে বলে ভোর রাত্রে 3টের সময় শুতে যায়, কখন ওঠেন ওই 11টা 12টা। এরা কিন্তু কেউ কথা শোনেন না, আপনি বললে কথা শুনে নেবে, এরা কেউ কথা শুনবে না, এরা নিজের মতন চলেন। শুনবেন তখন শরীরটা অনেকটা মানে ব্রেকডাউন হয়ে যাবে, তখন শুনবেন হয়তো, এবং তখন এসে আবার অদ্ভুত কথা বলেন, শুনেছি আপনাদের হোমিওপ্যাথিতে অনেক কিছু করা যায়, সবই শোনেন, সবই জানেন, এবং শরীরে ড্যামেজ করে তারপরে সেই কথাগুলো বলেন। স্লিপ, এখানে একটা স্লিপ একটা প্রথম কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্লিপ যদি ঠিক মতো না হয়, তাহলে দেখুন যত নাইট শিফটের কাজ করেন এইসব মানুষগুলো পেটের সমস্যা ভুগছেন, হয় কনস্টিপেশন হবে, ডায়রিয়া হবে, নানা রকম অ্যাসিডিটি, গ্যাস, অম্বল ইত্যাদি ইত্যাদি রোগীরা, এরা সব নাইট শিফটের কাজ করেন। আবার এইসব মানুষগুলো ঘুম কম হয়েছে তো ইরিটেবল হবে, অ্যাংজাইটিতে ভুগবে, ডিপ্রেসড হতে পারে, এবং এদের কিছুদিন আগে এরকম ঘটনাটা ঘটেছে, কিন্তু আপনারা জানেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ, তাকে নিয়ে আসছিল একজন ড্রাইভারকে গত 2-3 দিন ঘুমায়নি, শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়। কালিকা প্রসাদের মতন একজন বিখ্যাত শিল্পী মারা গেলেন। এমনও হয়েছে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘুম হয়নি, সেই জন্য এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রপার ঘুম হয়নি বলে। এবং ঘুম অত্যন্ত প্রয়োজন, ঘুম না হলে বলছে, এটা বিশেষ করে ইটালি এসব জায়গায় গবেষণা হয়েছে, দেখা যাচ্ছে কনসিভ করতে দেরি হচ্ছে, কনসিভ যদি বা করলো ম্যাচুরিটি হচ্ছে না বাচ্চার, বা এমন হয়েছে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। স্লিপ ডিপ্রাইভেশনের জন্য এমন এমন ঘটনাও কিন্তু ঘটেছে বা ঘটছে। তাহলে এটা তো গেল একটা দিক। অন্যদিকে চাকরি তো হলো, চাকরিটা নিশ্চিন্ত চাকরি কি না, সেই কথা আমরা জিজ্ঞাসাই করি না। স্ট্রেসফুল জবের স্ট্রেস আছে কি না, এটা আপনাকে জানতেই হবে। জবে স্ট্রেস আছে কি না, সেটা যে প্রফেশনেই থাকুন, অর্থাৎ শিক্ষক হতে পারেন, অফিস হতে পারে, অন্য যে কোনো জায়গায় হতে পারে। কয়েকদিন আগে একজন পেশেন্ট এসেছিল, খুব বাস্তব কথা বলে গেলেন। এই পেশেন্ট বলছেন, আমি 27 বছর শিক্ষকতা করছি, মহিলা। মুশকিল হচ্ছে আমি বাংলা মিডিয়ামে পড়েছি, ইংলিশ মিডিয়ামে চাকরি পেয়েছি, আর সারা জীবন খালি ভয়ে হয়ে খালি ট্রান্সলেশন করছি গিয়ে, কারণ ইংলিশ মিডিয়ামে যেখানে সেখানে সব বিদেশিরা আছেন, তাদের সঙ্গে কথা বলতে হবে, ভুল বলা চলবে না। এই 27 বছর খালি ট্রান্সলেশন করে যাচ্ছে, একদম এই কথাটি তিনি আমাকে বললেন, যার জন্য সবসময় একটা কেমন কেমন অস্বস্তি বুক ধরবো। এটা আবার বেড়ে গেল কখন, এই কোভিডের সময় থেকে, যখন অনলাইন ক্লাস নেওয়া চালু হলো। অর্থাৎ এই অনলাইন ক্লাস নেওয়ার থেকে হলো কি, ওই টেকনোলজিটা আমি জানি না, অথচ রেগুলার ক্লাস নিতে হবে। পেশেন্টের এগুলো আছে বলার, জিজ্ঞাসা করি কি কাজ করেন, কাজটা আপনার কিরকম, কাজে সমস্যা আছে কিনা, প্রশ্ন করলে উত্তর, প্রশ্ন নেই উত্তর নেই। তাহলে স্ট্রেসফুল জব, এটা একটা বিষয়। এরকম একটা খবরের কাগজে পড়েছিলাম, কিছু কিছু শিক্ষক আসেন বেজায় পেটান ছেলেদের গিয়ে। কেন পেটান? তো এরকম একটা সমীক্ষা করেছে, যেসব শিক্ষকরা বহু দূরে বাড়ি, 1টা 2টো 3টে 4টে মানে ভেহিকেল পার করে তারপরে স্কুলে পৌঁছাচ্ছেন, 6টায় বেরিয়েছেন, 11টায় স্কুলে পৌঁছাচ্ছেন, এরা খুব রেস্টলেস থাকে, খুব ইরিটেবল হয়ে থাকে, ছেলেরা কিছু বললেই বেধারক পেটান। আরো আছে যেসব শিক্ষকরা বাড়িতে কোনো ক্রনিক পেশেন্ট আছে, খুব তাদের জন্য খুব দুশ্চিন্তায় থাকতে হয়, তারা খুব বেধারক পেটায় স্কুলে গিয়ে ছাত্রদের। আবার আছে কেউ নিজেই ইরিটেবল বাউল সিন্ড্রোমে ভুগছেন, তাও মেজাজ খিটখিটে, তিনিও কিন্তু ছাত্রদের উপর বেজায় পেটান। অকুপেশনটা একটা ফ্যাক্টর,
তাহলে এই ছাত্ররা একে কোনোদিন ভালো টিচার বলবে না। হয়তো মানে গুড কোয়ালিটিস আছে, ভালো রেজাল্ট করেছিলেন, ভালো শিক্ষক হতে পারলেন না, এত দূরে স্কুল, বা তাকে এত সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, উনি চাইছেন ট্রান্সফার দিচ্ছে না হবে না। এখন এরা কিন্তু গুড কোয়ালিটিস থাকলেও গুড টিচার হতে পারবেন না। মাল ধোল বকা ঝকা করে সময় কাটিয়ে দিয়ে কতক্ষণে আবার বাড়ি পৌঁছতে হবে, তো আসা যাওয়া, ছেলেদের কোনো উন্নতি হলো না। এগুলো কিন্তু আছে পেশেন্টের, জিজ্ঞাসা করতে হবে, সেই জায়গায় পৌঁছতে হবে। হয়তো সবটা ট্রান্সফার হয়তো আমি করাতে পারবো না, কিন্তু এই যে তার মধ্যে অনিদ্রা, খিটখিটে মেজাজ, এগুলোকে চিকিৎসা করলে কমানো যায়। তাহলে স্ট্রেসটা কিরকম হচ্ছে সেটা আমাকে জানতে হবে। আর একজন শিক্ষিকার কথা, এটা রিসেন্ট ঘটনা। তিনি প্রাইমারি স্কুলের টিচার, খুব পেটে রোগে ভোগে, একদম লিন থিন। তো ওষুধ দিয়েছি দু একবার, কাজ হয়নি। এবার ভাবলাম ওইভাবে তো হবে না, জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞাসা করলাম, আপনি কি কাজ করেন, কোন কাজ করেন কি? দেখে কিন্তু মনে হচ্ছে না তিনি একজন শিক্ষিকা, অতীব সাধারণ ভাবে এসছেন। আমি একটু স্কুলে পড়াই। আচ্ছা, স্কুলে কোনো সমস্যা আছে? না, কি আর থাকবে। না, বলুন না, আপনার সমস্যা থাকলে আপনার রোগটা সারবে। দীর্ঘদিন ভুগছে, প্রায় 15 বছর ধরে। এবার একটা বাস্তব বিষয় বললেন। আর কি বলবো বলুন, আপনাকে বলেও তো আমার কোনো সমাধান নেই। কেন বললেন, আমি আগে একটা অন্য স্কুলে থাকতাম, এখন আমাকে এই স্কুলে ট্রান্সফার করেছে। এইবার একটা নিয়ম আছে সরকারের, মিড ডে মিল। উনি বলছেন পড়া হোক না হোক মিড ডে মিল চাই। তা মিড ডে মিল কি করতে হবে আপনাকে? বলছি কি করে চলবে বলুন তো? আমার সঙ্গে যিনি আছেন উনি আর 6 মাস, আমি তো চিন্তা করে পাগল হয়ে যাচ্ছি। 6 মাস পরে আমি একা কি করে কি করবো? এটা কিন্তু তার বাস্তব ঘটনা। এটা তিনি রাত দিন ভুগছেন, এই জন্য সমস্যা হচ্ছে, তার পেটের অসুখ সারছে না। প্রতি ছাত্রের জন্য সরকার থেকে 5 টাকা করে দেবে। আমাদের স্কুলে 20টা ছাত্র আছে। আচ্ছা বলুন তো, 20টা 100 টাকা দিয়ে 20টা ছাত্রকে কি করে খাওয়াবো? তাহলে আপনাদের চলে কি করে? আরেকজন টিচার আছে, তার কিছু জমি জমা আছে, উনি চাইছেন যে কোনো রকমের বাবা 6 মাস কাটিয়ে দিলে ওনার রিটায়ারমেন্ট, উনি আর এই দায়িত্বে নেই, উনি বাড়ি থেকে কিছু এনে এটাকে মেক আপ করেন। এটা তো হলো। অন্য স্কুলে কি করে? দেখুন ডাক্তারবাবু, যেখানে বেশি ছাত্র আছে সেখানে এটা ম্যানেজ হয়ে যায়, কারণ 50% ছেলে কিন্তু ওই মিড ডে মিলের খাবার খায় না, ওরা বাড়ি থেকে টিফিন নিয়ে আসে, কেউ বাড়ি কাছে সেখানে চলে যায়। তাহলে এই যে টাকাটা বাঁচলো, এইটা দিয়ে বাকিদের ব্যবস্থা হয়ে যায়। আপনার চিন্তাটা কি? আমার চিন্তা হলো, উনি তো রিটায়ার করে যাবেন, তখন তো আমাদের স্কুলে একমাত্র আমাকেই করতে হবে। এর অনেক খাতাপত্র লিখতে হয়, অনেক হিসেব নিকেশ করতে হয়। পড়াশোনা হোক না হোক ওই হিসেব নিকেশ চাই, তারপরে মিড ডে মিল খাওয়ানো চাই। এই করতে গিয়ে যদি সময় চলে গেল, পড়ার হোক না হোক কেউ এসে জিজ্ঞাসা করবে না। সমাজ পরে আমি কি করবো? আমার পারিবারিক অবস্থা অত উন্নত নয় যে আমি বাড়ি থেকে টাকা এনে এখানে দেবো। এটাও একটা প্রাইমারি স্কুলের টিচারের সমস্যা, আমি জানতাম না কোনোদিন। তাহলে ওই সমস্যা আমি সমাধান করতে পারবো না, কারণ 5 টাকাটাকে 6 টাকা 8 টাকা। হ্যাঁ, অন্য স্কুলে যেখানে বোধহয় ক্লাস 8 পর্যন্ত, সেখানে বোধহয় 5 টাকাটা 8 টাকা হয়। এবং মাঝে মাঝেই নতুন করে একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, জমা দিয়ে আসতে হবে বিডিও অফিসে। আমি একা কি করে করবো বলুন তো? আমি তো আর পেরে উঠছি না, আমার রাত্রে ঘুম নেই। এটাও একটা সমস্যা। তাহলে অকুপেশন একটা সমস্যা, জিজ্ঞাসা করি কি? এইবার আমাকে দেখতে হবে এর কতটা আমি করতে পারবো, কতটা আমি করতে পারবো না। যতটা আমি করতে পারি সেটা চেষ্টা করে দেখি, কারণ এখানে আরেকজন টিচার এলে হয়তো সুবিধা হয় না, সেটা আমার হাতে নেই। আর একটা কথা, অঙ্গনওয়াড়ির কথা কি করে? আমি অঙ্গনওয়াড়ি স্কুলে ওই মিড ডে মিলের কাজ করি। কি কাজ করেন না? প্রথমে এসেছিল পেশেন্ট কোমরে ব্যথা, এমআরআই করা হয়েছে, ও বাবা সিভিয়ারলি ড্যামেজ হয়ে গেছে, ভার্টিব্রাগুলোর কোনো অস্তিত্ব, মানে খুব খারাপ অবস্থা। জিজ্ঞাসা করে জানলাম আমি গত 10 বছর ওই ভারী কড়াই আমাকে তুলতে হয়। আমাদের স্কুলে 50-60টা ছাত্র, তাদের রান্নার কড়াই আমাকে তুলতে হয়। এইভাবে দীর্ঘদিন এই কড়াই তুলতে তুলতে এখন স্লিপ ডিস্ক হয়ে গেছে। এই পেশেন্ট আচ্ছা কিসে রান্না করেন? গ্যাসে না কাঠে? কাঠে রান্না হয়। এই পেশেন্টকে আমি কিছুটা হলেও রিলিফ দিতে পেরেছি, কারণ আমরা ইদানিং আপনাদের কাছে বলেছি যে কাঠে রান্না, সেখানে কিন্তু আমাদের ওষুধ ভেজ কার্বো অ্যানিমেলিস, এবং লিফটিং ওয়েট সেখানেও কার্বো অ্যানিমেলিস।
প্রথম 3 মাস কোনো রেজাল্ট হয়নি, চতুর্থ মাসের পর থেকে কিন্তু এই পেশেন্ট বলছে এখন আমি ডাক্তারবাবু দাঁড়াতে পারি, আগে দাঁড়াতে পারতাম না, সবসময় বসে পড়তো। তবে আমি একটা নিয়ম করেছি, আমি বলাতে পেশেন্ট বলছেন যে হ্যাঁ আমি আরেকজনকে ঠিক করেছি যিনি এখন এই বোঝাটা তুলতে পারবেন, তুলে দেবেন, আমি নিজে এখন আর এই কড়াই তুলি না। তাহলে মিড ডে মিলের কাজ, তার কি কাজটা তাকে করতে হয় এত বছর ধরে, কেন কোমরের সমস্যা হচ্ছে, বা একজনের কেন পেটের রোগ সারছে না, এই আগামী 6 মাস পরে ওই আরেকজন দিদিমণি রিটায়ার করে যাবেন, এই যে চিন্তা ভাবনার জায়গাটা আমি যদি না খোঁজ করি বুঝি, হোমিওপ্যাথির কিছু কিন্তু স্পেসিফিক ওষুধ নেই। আর কোমরে ব্যথার জন্য ওই হাইপারিকন দেবো না কি দেবো, কিন্তু এই ক্ষেত্রে লিফটিং ওয়েট এবং ওই কার্বন পলিউশন এটা ধরে কিন্তু কার্বন প্রথম 3 মাস না হলো, তারপরে কিন্তু ওষুধে কাজ করেছি, পিটুনিশন দিয়েছিলাম। এরপরে সোশ্যাল অ্যান্ড ডোমেস্টিক সিচুয়েশন, পারিবারিক সম্পর্ক কেমন, গুরুত্বপূর্ণ কথা। পারিবারিক এবং সোশ্যাল সম্পর্ক কেমন, যদি পারিবারিক এবং সোশ্যাল সম্পর্কের ব্যাপারটা জানা যায় সুবিধা হয়। একটি পেশেন্ট অল্প বয়সী, মাঝে মাঝে এসে বলে ডাক্তারবাবু ঘাড় নিয়ে তো আর পারি না, ঘাড়ে প্রচন্ড ব্যথা, আমার তো স্পন্ডিলাইটিস আছে। আমার মনে হচ্ছে স্পন্ডিলাইটিস তো নেই, এই বয়সে স্পন্ডিলাইটিস হবে না, এত অল্প বয়স। জিজ্ঞাসাবাদ করলাম, না আমার মনে হলো না সেখানে স্পন্ডিলাইটিস আছে। একদিনে জানি, একদিনে কিন্তু এই তথ্য পাওয়া যায়নি, 2-3 দিন 4 দিন আসার পরে একদিন একটু করে তথ্যটা পেয়েছি। তিনি একটা ফ্ল্যাটে থাকেন, অল্প বয়সী মহিলা, 2 বাচ্চা আছে, এবং উনি যেখানে থাকছেন তার পাশের বাড়ি, তার সঙ্গে মাঝে মাঝে এই খিটিমিটি লেগে যায়। আমি প্রথমে বুঝতে পারছি না, তারপরে আবার জিজ্ঞাসা করতে তারপরে যে আমি একটা তথ্য পেয়েছি, আমার কাছে সেই তথ্যটা হলো এই পেশেন্টের নেক্সট ডোর নেবার তিনি হচ্ছেন প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষ। আমি জিজ্ঞাসা করে যা বুঝেছি প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, এবং জিজ্ঞাসা করলাম আচ্ছা তার সঙ্গে খালি তোমার ঝগড়া না, ফ্ল্যাটের যত মানুষ আছে সবার সঙ্গে ঝগড়া, না তাহলে তো প্যারানয়েড হবে। প্যারানয়েড যদি হয় আচ্ছা হাজব্যান্ডের সঙ্গেও তো তাই। আচ্ছা আমি বললাম ও হাজব্যান্ডের সঙ্গে কিন্তু তুমি কথাবার্তা বলো না, কেন ডাক্তারবাবু, তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু মাঝে মাঝে তো হয়েছে এরকম, কারণ ওই মহিলার মনে হবে তার হাজব্যান্ডের সঙ্গে তোমার একটা ইলিসিট রিলেশন আছে, তুমি একটু খবরদার কথা বলো না। আমাকে এসে বলেছেন ডাক্তারবাবু আমি ওই কথা মেনে চলেছি, ঝগড়াটা একটু কম, ঝগড়া কিন্তু হচ্ছে না, ঠিক আছে। ওই মহিলার হাজব্যান্ডের সঙ্গে তুমি দূরত্ব বজায় রাখবে, কথা বলতে গেলে আড়ালে বলবে, বাড়ির বাইরে গিয়ে বলবে, এটা কিন্তু একটা সাজেশন পেশেন্টকে দেওয়া। তাহলে প্যারানয়েড পার্সোনালিটি আছে, তার নেক্সট ডোর নেবার এই ঝগড়া যখনই শোনে তখনই তার ঘাড়ে ব্যথা। প্রথম ওষুধ দিলাম হচ্ছে না, তখনই আমার মনে হলো এখানে কিছু একটা আছে। তাহলে যখনই এইগুলো ব্যাপারগুলো হয়, তারপরে সাইকিয়াট্রিক বইতে এগুলো লেখা আছে স্টিফ নেক, এটা স্পন্ডিলাইটিসের জন্য হচ্ছে না। ওই ঝগড়া শুনছে, মন মেজাজ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বিরক্তি, আমি বিনা দোষে এরকম কেন কথা শুনবো, তারপরে আর ঘাড় ঘোরাতে পারে না। এক্ষেত্রে হ্যানিম্যানের কথা অনুযায়ী 221 নম্বর অ্যাফোরিজম ফলো করে ওষুধ দিয়ে পেশেন্ট কিন্তু তুলনামূলক ভালো আছে। তাহলে পাশাপাশি কে আছে আপনার জানা দরকার আছে, কারণ স্ট্রেস অনেক জায়গা থেকে হবে, মূলত প্রথমত 3টে জায়গা থেকে স্ট্রেস আসবে, আর স্ট্রেস ছাড়া 221 ব্যবহার হবেই না। তাহলে প্রথম হচ্ছে নিজের ঘর বাড়ি, এখান থেকে স্ট্রেস। 2 নম্বর প্রতিবেশী, 3 নম্বর জব প্লেস। এই 3টে জায়গা থেকে স্ট্রেস মূলত চলে আসে, এর বাইরেও থাকতে পারে। তাহলে এক্ষেত্রে স্ট্রেসের ব্যাপার হয়ে যাচ্ছে নেক্সট ডোর নেবার, অর্থাৎ অকারণ তার উপরে নানা রকম সমস্যা চাপিয়ে দিয়ে সেই ঝগড়া করছে, এবং এই ঝগড়ার ফলে তার একটা স্টিফ নেক হচ্ছে। 221 এবং তাকে একটু সাজেশন দিলাম, তুমি কিন্তু এর সঙ্গে বেশি কথাই যাবে না, তুমি কিন্তু চুপচাপ থাকবে, এর হাজব্যান্ডের সঙ্গেও কিন্তু তুমি কথা বলবে না, ইত্যাদি বলার পরে পেশেন্টটা কিন্তু তুলনামূলক ভালো আছে। তাহলে পেশেন্টটি যদি হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডারের হয় অথবা প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের হয়, তাহলে কিন্তু তার আশেপাশের মানুষের সঙ্গে কিন্তু তার সুসম্পর্ক থাকবে না।
হিস্ট্রিওনিক যারা বা যারা প্যারানয়েড, তারা প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে ফেলবে বা তাদের তুচ্ছ তাচ্ছিল্য করবে। হিস্ট্রিওনিক তুচ্ছ তাচ্ছিল্য করবে, প্যারানয়েড সন্দেহ করবে। এর ফলে হবে কি, পেশেন্টের সঙ্গে কিন্তু তার সুসম্পর্ক থাকছে না, এদের মধ্যে একটা খিটিমিটির ব্যাপার থাকবে, তার এফেক্ট পড়বে শরীরে। রাত্রে ঘুম হয় না, গ্যাস অম্বল হয়, সবসময় মনটা কেমন লাগে, বিনা দোষে দোষী, আমি কিছুই করিনি অথচ আমাকে কি জঘন্যভাবে অপমান করলো। সবচেয়ে বড় কথা কি জানেন তো, এই চিন্তাটা না রাখলে আমাদের যে প্রচলিত কেন্টিয়ান প্রসেস, কেন্টের প্রসেসে কিন্তু এই ওষুধগুলো কিন্তু আসবে না। এই যে আমি কথাগুলো বললাম, এই পদ্ধতি ফলো করলে কিন্তু অন্য ধরনের ওষুধ চলে আসবে। কেন্ট পদ্ধতি প্রয়োগ করে ফেলিওর হচ্ছে, তখন এই সাইকিয়াট্রি ওরিয়েন্টেড এই যে আমাদের পদ্ধতি, এইটা পদ্ধতি ফলো করলে কিন্তু তখন অন্য গ্রুপের ওষুধ আসবে। পেশেন্ট কিন্তু ভালো থাকতেও পারেন, সেখানে অনেক বেশি সম্ভাবনা, ভালো থাকার সম্ভাবনা সেখানে তৈরি হয়। আমার সময় প্রায় শেষ, একটুখানি বলা। এরপরে চলে আসে একটা কথা, মায়াজাম। আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা বোধ হয় মায়াজামের হয়। আজকে ইন্ডিভিজুয়ালাইজেশন বাদ হয়ে গেছে, মায়াজাম উপরে উঠে এসছে। ইন্ডিভিজুয়ালাইজেশন পেছনে, মায়াজাম সামনে। সবচেয়ে ক্ষতিকারক দিক হয়ে গেছে এটা হোমিওপ্যাথির কাছে। হ্যানিম্যান এটা বলতে চাননি। হ্যানিম্যান বারবার ইন্ডিভিজুয়ালাইজেশনের কথা বলছেন। আর ইন্ডিভিজুয়ালাইজেশন যদি না করে শুধু মায়াজাম নির্ভর চিকিৎসা হয়, এখানে ফেলিওর তো অনিবার্য। কেন অনিবার্য? কেন? কারণ হ্যানিম্যানের মায়াজাম তো মানছি না, মানছি তো রবার্টের তৈরি মায়াজামটা। আমার হ্যানিম্যান যেটা সোলার কথা বলছে, সোলারটা কাছে বাতিল। সোলা নাকি ফাংশনাল ছাড়া কিছু করতে পারে না, আজকাল শরীর রুগী পাওয়া যায় না, অনেক তথ্য। হ্যানিম্যানের কথাই তো বোঝা হয়নি। হ্যানিম্যান কি বলতে এসেছেন বোঝাই হয়নি। রবার্ট, সবচেয়ে বড় কথা, ভারতের কালচার ইউরোপিয়ান কালচার কি সেম নয়। তাহলে ভারতের কালচারে এত সিম্পলি সাইকোসিস কি করে আসে? তাহলে কালচারই বুঝলাম না, ওখানকার যেটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে? কালচারটাই বুঝি না, ইন্ডিয়ান কালচারটাই বুঝি না। হ্যাঁ, এর মধ্যেও টাউন এবং সিটিতে কিছু পরিমাণ ওয়েস্টার্ন কালচার আছে, গ্রামে ইন্টেরিয়ার ভিলেজে নেই। তাহলে ওয়েস্টার্ন কালচার অনুযায়ী ওখানে গনোরিয়া, সিফিলিস ইত্যাদি মায়াজামগুলো এখানে বসিয়ে দিলেই কি আমার সাকসেস এসে যাবে? আসে না, আসতে পারে না। এবং হ্যানিম্যান কিন্তু এই ক্ষেত্রে সোলার কথা বেশি করে বলেছেন, সোলাটাকেই বাদ দিয়ে দিলাম। এখন সিফিলিস সাইকোসিস প্রাধান্য, তার সঙ্গে ইন্ডিভিজুয়ালাইজেশনটাকে বাদ দিয়ে দিলাম, সোলা বাদ দিলাম, ইন্ডিভিজুয়ালাইজেশন বাদ দিলাম। আমি আশা করছি আমার ওষুধ খুব কাজ করবে। হয় না, সোনার পাথরের বাটিতে হবে না। এই যে মায়াজাম সম্পর্কে তাহলে নতুন করে আমাদের ভাবতে হবে। মায়াজাম সম্বন্ধে যদি নতুন করে ভাবতে হয়, 1 নম্বর করতে হবে আমাকে সাইকিয়াট্রি, তারপরে করতে হবে আমাকে সোশিওলজি। সাইকিয়াট্রি বললাম না, সোশিওলজি বললাম না, আমার কালচার জানলাম না, মায়াজাম। এই ভুলের জন্য আমাদের সাকসেস সেই জায়গায় নেই। 4 নম্বর হচ্ছে আমার মাইন্ডের কথা। মায়াজাম নিয়ে আরো বলার জায়গা আছে, আমি এখন বলতে চাইছি না কারণ সময় সংক্ষেপ। এরপরে আসছে মাইন্ডের প্রসঙ্গ। যত আলোচনা হয় মাইন্ডের প্রসঙ্গের আলোচনা কোথাও নেই, কারণ সাইকোলজি সাইকিয়াট্রির তো কোনো পড়ার ব্যবস্থাই নেই আন্ডার গ্রাজুয়েটে। মুশকিলের জায়গাটা সেখানে। যত মায়াজামের আলোচনা হয় তার যদি 10 ভাগের 1 ভাগ সাইকোসিসের, অর্থাৎ সাইকোলজির সাইকোসিস, PSY দিয়ে, মায়াজামের সাইকোসিস বলছি না, এটা যদি আলোচনা হতো, সাকসেস রেট অসম্ভব বেড়ে যেত। 10 ভাগের 1 ভাগ যদি আমাদের সাইকোলজি সাইকোসিসের আলোচনা হতো। নেই, আলোচনা নেই। ডিলিউশন চ্যাপ্টার একটা আছে, কেউ ওটা খুলে দেখেন না রেপার্টরিতে ডিলিউশন চ্যাপ্টারটা কি। তার মধ্যে আমাদের মেডিকেল বেশ কিছু পুরনো টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজি গুলোকে আমরা এখনো ঠিক মানে হবে বুঝি না। আর সেইখান থেকে মুশকিল হয়ে গেছে। বর্তমানে একটা টার্ম ব্যবহার ওসিডি তো আমাদের পুরনো বইয়ে নেই, আছে অন্য টার্মে আছে। রিলিজিয়াস মেলানকোলিয়া যেটা, সেটাই আজকে ওসিডি। যিনি মেট্রিয়া পড়ান তিনি কি এইভাবে বুঝিয়ে বলেন না। তাহলে অনেক সমস্যা সংকুলিত এই হোমিওপ্যাথিক চিকিৎসা আজকে আমাদের করতে হচ্ছে। এখানে নতুন চিন্তা ভাবনা আনার দরকার আছে।
সমস্যার জায়গাটা কিন্তু অন্য। কেন্ট তার যে ইভালুয়েশন করেছেন, সেই কেন্টের তার ইভালুয়েশনে উইল, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরি ইত্যাদি বলেছেন, যেখানে তিনি উইলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। মডার্ন ক্লাসিফিকেশন যেটা হয়েছে ICD-10 বা DSM-4, সেটা অনুযায়ী যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কাকে? সাইকোসিসকে, অর্থাৎ ডিলিউশন এবং হ্যালুসিনেশনকে। কেন্টের বইয়ে এটাকে দ্বিতীয় নম্বরে, অর্থাৎ 1 নম্বরে উইল, 2 নম্বরে ডিলিউশন হ্যালুসিনেশন। এটা হবে না, ডিলিউশন হ্যালুসিনেশন হবে 1 নম্বরে, তারপরে বাকি যে কেউ আসুক। এই চেঞ্জটা যতক্ষণ না পর্যন্ত হোমিওপ্যাথিরা করতে পারছেন, হোমিওপ্যাথির মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু সেই রেজাল্ট আমরা দেখাতে পারবো না। আমি সামান্য হলেও যেটুকু করেছি, মুগ্ধ হয়ে গেছি, কিন্তু আমি বারবার বলছি, ট্র্যাডিশনাল এই যেটা চলছে, এই ট্র্যাডিশনাল পদ্ধতিতে সাইকোসিসের কোনো আলোচনা নেই। মায়াজাম সাইকোসিস নয়, সাইকোলজি সাইকোসিস। এইটাকে বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে, এবং এই অনুযায়ী যদি ম্যাথমেটিক্যাল স্টাডি হয়, রেজাল্ট আসতে বাধ্য। নমস্কার।